আমার খুব প্রিয় একটা খাবার হচ্ছে, মানে এটা যে কোনো দিন তুমি যদি আমি বিরিয়ানি দাও বা অন্য কোনো আমার প্রিয় খাবার দাও, কিন্তু সাথে সাথে এটা দাও, তাহলে আমি এটাই খেয়ে নেব। সেটা হচ্ছে ডাল ভাত, আলু ভাজা আর একটু আচার। এটা আমার প্রিয় খাবার। আচ্ছা, আফগানি খাবারও তো খুব প্রচলন, মান্ডি বা এই ধরনের খাবার খুব আসছে, এটা সম্পর্কে কি বলবে? মান্ডিটা বেসিক্যালি একটা লেবানিজ ফুড, মানে ইয়েমেন থেকে এসছে। আচ্ছা। কলকাতাতে মান্ডি খাওয়ার আগে, কলকাতাতে এখন নয়, অনেকগুলো দোকান হয়েছে, মানে তাও বলবো 7-8টা দোকান হয়েছে কলকাতা হাওড়া মিলিয়ে। কিন্তু মান্ডি আমি প্রথম খেয়েছি প্রায় আজ থেকে ধরো 8 বছর আগে হায়দ্রাবাদে। এবং হায়দ্রাবাদে, কলকাতায় যেমন বিরিয়ানির দোকান প্রত্যেকটা গলিতে তুমি পেয়ে যাবে বা প্রত্যেকটা পাড়ায়, হায়দ্রাবাদে ওরকম মান্ডি এবং বিরিয়ানির দোকান তুমি পেয়ে যাবে প্রত্যেকটা পাড়ায়। পার্থক্যটা কি বেসিক মান্ডি আর বিরিয়ানি? রান্নার ধরনের পার্থক্য। আচ্ছা। বিরিয়ানি যেভাবে বানানো হয় মান্ডি সেভাবে বানানো হয় না। কিন্তু যদি অথেন্টিক মান্ডি তুমি যদি খেতে চাও, হায়দ্রাবাদে 2-1টা দোকানে পাওয়া যায়। তারা সেই মাংসটা কিন্তু ওভারনাইট কুক করে। এবং মাংসটা পুরো, মাংসটা বলবো না, শুধু পুরো মান্ডি ভাতটা মাংসটা সব মিলে মশলা টশলা দিয়ে এইটা পুরোটাই কুক করা হয়। কিন্তু একটা মাটির নিচে একটা গর্ত করে তার মধ্যে ব্যাপারটাকে রান্না করা হয়। পুরো ব্যাপারটা মাটির মধ্যে হয়, স্লো কুকড। 1 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ইউটেন্সিলটা ব্যবহার করা হয় সেটা মাটিরই হয়। তাহলে অথেন্টিক ফ্লেভারটা আসে। এবং ওই যে বললাম যে মাংসটা হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রান্না করা হয়। তাই জন্যেই যদি কোনো ভালো মান্ডির দোকানে তুমি যদি, আমি জানি না বাইরে কোথায় আছে, হায়দ্রাবাদে আমি দেখেছি, তুমি যদি মাটনটা এরকম ধরো ওটা খুলে পড়ে যাবে, এতটাই নরম হয়। কিন্তু সেটা ওই স্লো কুক বলেই অতটা হয়। এমন নয় যে খুব তাড়াহুড়ো করে রান্না করলে সেটা হবে না, সময় লাগে। আচ্ছা, বিরিয়ানি বলতেই আমরা, মানে বিরিয়ানি শুনলেই মানে জিভে জল চলে আসে সব, কিন্তু বিরিয়ানি তো অ্যাকচুয়ালি শুধু কলকাতা বিরিয়ানি, আলু দেওয়া ডিম দেওয়া বিরিয়ানি হয় না, আরও অনেক রকমের বিরিয়ানি আছে। তবুও আমি জানতে চাইবো যে বিরিয়ানির দোকানের যে ফেমাস দোকানগুলো, আউটলেটগুলো আছে, সেগুলো কি আদৌ ততটাই অথেন্টিক কলকাতা বিরিয়ানি এখনও আছে সেটা? দেখো, কলকাতা বিরিয়ানির সবথেকে বড় মাইনাস পয়েন্ট যেটা আমি মনে করি, সেটা হচ্ছে ডালডাটা ইউজ করা। এত পরিমাণে, যে কোনো তুমি দোকানে যাও, এত পরিমাণে ডালডা ইউজ করে। এটা কি বড় যে দোকানগুলো? বড় ছোট সবাই। 2 নম্বর যেটা, যে কলকাতার বিরিয়ানি, কলকাতার লোকজনরা বলে কলকাতার বিরিয়ানি হচ্ছে যত রকম বিরিয়ানি পাওয়া যায় তার মধ্যে সব থেকে ভালো। আমি মনে করি না একদমই। কারণ গোটা ইন্ডিয়াতে মোটামুটি ধরো 150টার বেশি ধরনের বিরিয়ানি হয়। ধরো তুমি উড়িষ্যায় গেলে, উড়িষ্যাতে তুমি দেখবে সেখানকার বিরিয়ানি খাওয়ার ধরনটাই আলাদা। একটু মোটা চালের বিরিয়ানি, একটু মোটা চাল, ওরা নট নেসেসারিলি বাসমতি ইউজ করে না। 1 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে তারা বিরিয়ানির সাথে কিছু দই, গ্রেভি এগুলো রাখে, লাগে না। আরও তুমি যদি ট্রাভেল করো, আমি যদি হায়দ্রাবাদের কথাই বলি, হায়দ্রাবাদের মধ্যে বলছি আমি, হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদি বিরিয়ানি একরকম বিরিয়ানি, যেটা কলকাতার বিরিয়ানির মতো নয়। তার আগে যেহেতু আমি অনেকটা বছর কলকাতায় থেকেছি এবং কলকাতার বিরিয়ানি খেয়েছি, সেটা একটা লাইট বিরিয়ানি, মশলার একটা আলাদা করে মশলা থাকে না বেশি। কিন্তু হায়দ্রাবাদটা পুরোটাই উল্টো। হায়দ্রাবাদের বিরিয়ানি সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ওরা কিছু না হলে একটা 400-500 গ্রামের একটা মাংসের পিস দেয়, এবং তারপরে ভাত, ডিম আলু তো থাকেই না। যদিও এটা তর্কের বিষয়, মানে আমাকে যদি বলো, আমি, অনেকে বলবে এটা যে, মানে অনেকে একমত হবে না, কলকাতা মানেই লোকজন বলে যে বিরিয়ানি মানে আর্সেলান। এইটা আমার কাছে খুব বোকা বোকা লাগে, কারণ আর্সেলানের থেকে বেটার বিরিয়ানি অন্য জায়গায় বানায়। যেমন কয়েকটা যদি বলো। দেখো, সেটা নাম যদি এই মুহূর্তে বলতে, আমার কাছে একটা, আমার ফুড ব্লগিংয়ের একটা সব থেকে বড় নেশা বলতে পারো, যে আমি কোনো সময় না একটা পার্টিকুলার কোনো দোকান বা কোনো কিছু খেয়ে আমি বলি না যে ওকে দিস ইজ দ্য বেস্ট, বলি না। আমার কোনো রিভিউ তো থাকে না, আমার কোনো লেখাতে থাকে না। কারণ আমার মনে হয় যে বেস্ট যদি বলতে হয়, তাহলে সব, মানে ধরো বিরিয়ানির কথাই যদি বলি, দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি যদি আমি বলি, তাহলে আমাকে বাদ বাকিগুলো খেতে হবে, নাহলে আমি বেস্টটা কিসের সাথে কম্পেয়ার করছি। আমি যদি বিরিয়ানি বাইরে গিয়ে খাই,
তাহলে আমি আমার নিউ আলিয়ার বিরিয়ানি খুব ভালো লাগে। ইমারত বলে একটা দোকান আছে, সেখান থেকে বিরিয়ানি আনায় খুব ভালো লাগে। ইদানিংকালে আনাচ্ছি হজরতস বলে একটা ক্লাউড কিচেন আছে, ওটা হচ্ছে তোমার এই সন্তোষপুরের কাছে, ওইখানকার বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। এবং আরেকটা বিরিয়ানি যেটা আমি মাঝে মাঝে বাড়িতে নিয়ে এসে খাই সেটা হচ্ছে নুসরাতস। এই দোকানটা হচ্ছে আমাদের আনোয়ার শাহ রোডের কাছে, নবীনা সিনেমার আশেপাশে। তো এই তিনটে দোকান, মানে বিরিয়ানি যদি আমার খেতে ইচ্ছা করে তাহলে এই তিনটে দোকানের মধ্যে থেকে একটা দোকান থেকে আনাই। ইনফ্যাক্ট অঞ্জনদার বাড়ির পাশে একটা বিরিয়ানির দোকান আছে যেটা অনেকেই জানে না, ওটা একটা লোকাল দোকান, দিল্লি দরবার বলে, অসাধারণ বিরিয়ানি বানায়। অনেক বাঙালিকে বলতে শুনেছি পয়সা খরচা করে ভেজ খাবো, তুমি কি এটা বিশ্বাস করো? ভেজ খাবার কি ভালো লাগে, বা এমন কোনো দোকান আছে বা রেস্টুরেন্ট আছে যেগুলোর ভেজ খাবার সত্যি খুব আকর্ষণীয় লেগেছে কলকাতার মধ্যে? টু বি অনেস্ট, আমি পয়সা দিয়ে যদি ভেজ খাবার খেতে হয় বাইরে গিয়ে, তো অবভিয়াসলি তখন একটু মুডটা এদিকেই থাকে যে একটু চিকেন খাবো না বা একটু মাছ খাবো না, এটা থাকে। তো চট করে যে ভেজ শুধু খেয়ে চলে এলাম এটা হয় না, বাইরে গিয়ে চট করে ভেজ খাবো না। না, তুমিও ওই পথেই আছো। বাট আমাকে যদি তুমি বলো যে ধরো আমি কোনো কোথাও কাজে গেছি, স্ট্রিট স্টাইল খেতে হবে, একটা লাঞ্চ করতে হবে আমাকে, কিছু কিছু দেখবে কলকাতা শহরের দোকান আছে, মেনলি এই দোকানগুলো অফিস পাড়াতেই পাওয়া যায়। আর নিউ টাউন, রাজারহাট, সল্টলেক এই জায়গাগুলোতে, সেক্টর 5 এই জায়গাগুলোতে ওই দোকানগুলো খুব পাওয়া যায়। ওই দোকানগুলোতে না অনেকগুলো অপশান থাকে, রুটি, একটু ফ্রাইড রাইস বা সাদা ভাত, বেশ 8-10 রকমের ভেজ আইটেম থাকে, আবার 8-10 রকমের চিকেন আইটেম থাকে, আবার ধরো 4-5 রকমের পনির আইটেম থাকে। ওই খাবারটা দেখবে তোমার খেতে ভালো লাগবে, মানে এমন তোমার খেয়ে মনে হবে না যে মানে পয়সা নষ্ট, তো সেটা একটা মনে হবেই না। দ্বিতীয় কথা যে চিকেন বা মাটন বা ফিশ খেলাম না, সেটার একটা থাকবে না। না, তুমি কি মনে করো পাইস হোটেল যেগুলো আছে সেইগুলো, কলকাতার যে পাইস হোটেল, সেগুলো এখনো তাদের ঐতিহ্য বজায় রেখে অথেন্টিক বাঙালি খাবার পরিবেশন করছে, নাকি তাদেরও কিছু মান পড়েছে? কিছু কিছু পাইস হোটেল তো মান পড়েইছে। পাইস হোটেল বেসিক্যালি তাদের প্রাইসগুলোই খুব বাড়িয়ে রেখেছে। মানে পাইস হোটেল আগে যেমন, পাইস হোটেলের নামটা হয়েছে তার কারণ পাইস হোটেল নামটা এসছে পয়সা থেকে। পয়সাটা হচ্ছে নোটের থেকে কম ভ্যালু, মানে 10 টাকার একটা নোট আর 1 টাকার একটা কয়েন, পয়সা, সেইখান থেকে ব্যাপারটা এসছে। এবার যতটা লোকে বলে যে পাইস হোটেল মানে খুব সস্তা, আদৌ কিন্তু সেটা নয়। তুমি যদি একটু ভাস্ট একটা মেনু তুমি নাও, আর যদি দুজন যাও, কিছু না হলেও তোমার, মানে যে কোনো পাইস হোটেলে, কলকাতার বলছি আমি, কিছু না হলেও 1000 থেকে 1200 টাকা যাবে, খরচা হবে। তো 1000 থেকে 1200টা ইজ নট সস্তা, অনেকের কাছেই নয়। তরুণ নিকেতন বলে একটা পাইস হোটেল আছে, সেই রেস্টুরেন্ট, মানে সেই পাইস হোটেলে তুমি যদি আগে খেতে যেতে, তোমার অ্যাটলিস্ট দুজনের খাওয়া, আমি আগে মানে লকডাউনের আগে বলছি, এমন নয় যে আমি 90 সালের কথা বলছি, সেইখানে তুমি অ্যাটলিস্ট দুজনের খাওয়া পেট ভরে ভ্যারাইটিস অফ আইটেম নিয়ে তুমি 700 থেকে 800 টাকায় হয়ে যেত। তারপরে অবভিয়াসলি এই লকডাউনের আগে থেকে বিগত 5 বছরে ব্লগারদের একটা ইনফ্লুয়েন্স হয়েছে। এবার তারা হয়তো, তাদেরকে আমি খুব একটা ইম্পর্টেন্স দিই না। 1 নম্বর, তারা কি কোথায় রিভিউ দিচ্ছে, কি বলছে, কি ভিডিও বানাচ্ছে, আমি অর্ধেক তো বুঝি না, ছাতার মাথা, আমি কোনো রকম কোনো ইম্পর্টেন্সই দিই না। তাও সিদ্ধেশ্বরী আশ্রমেও তো একই ঘটনা। সিদ্ধেশ্বরী আশ্রমে না বেসিক্যালি কতটা অথেন্টিক বাঙালি খাবার আমি সেটা জানি না, কারণ সিদ্ধেশ্বরী আশ্রমে যারা রান্না করেন তারা ম্যাক্সিমাম ওড়িশার। আচ্ছা, আর একটা জিনিস যেটা, যে খাবার অনেক বিলুপ্ত বা অবলুপ্ত হয়ে গেছে কলকাতা থেকে, এটা তো হয়েছেই। তুমি এরকম ধরনের কোনো একটা খাবারের, মানে কিছু খাবারের কথা বলো যেটা আমরা জানতে পারি, যেরকম ধরনের কিছু খাবার যেগুলো আর পাওয়া যায় না কলকাতায়, কিন্তু একটা সময় ভীষণভাবেই পপুলার ছিল। খাবারটার নাম হচ্ছে প্যান্থেরাস। এইটা বেসিক্যালি একটা স্ন্যাক। কি দিয়ে তৈরি? ওটা বেসিক্যালি মাটন কিমা। মাটন কিমাটাকে একটু পেঁয়াজ দিয়ে, একটু আদা রসুন এইসব দিয়ে একটা কাটলেট টাইপের বানানো হয়। কিন্তু পেঁয়াজটার মজাটা হচ্ছে যে পেঁয়াজটা ঠিক পারফেক্টলি যদি ভাজা হয় তাহলে দেখবে একটা ভাজা গন্ধ হয়, আবার একটা মিষ্টি ব্যাপারটাও থাকে।
পেঁয়াজের যে মিষ্টি ব্যাপারটা সেটা থাকে, সেটা প্যান্থেরাসে থাকে। আচ্ছা, এখন কি প্যান্থেরাস কোথাও পাওয়া যায়? প্যান্থেরাস কলকাতায় এখন দুটো দোকানেই পাওয়া যায়। এক সময় তো বললাম যেটা অনেক দোকানে পাওয়া যেত, কিন্তু এখন ওটা জাস্ট দুটো দোকানে পাওয়া যায়। শ্যামবাজার মেট্রোর কাছে বড়ুয়া অ্যান্ড দে বলে একটা দোকান আছে সেখানে, আর শোভাবাজার ধীরেন কেবিনের কাছে রিংমো রেস্টুরেন্ট বলে একটা দোকান আছে। মানে আমার বলতে কোনো অসুবিধা নেই, একজন খুব কলকাতার একজন, নেগেটিভ কিছু বলছি না তার নামে, কারণ আমি তাকে খুব একটা ফলো করি না। তার আমি একদিন একটা লেখা পড়ছিলাম, ওই হঠাৎ করে চলে এসছে, একটা লেখা পড়ছিলাম প্যান্থেরাস নিয়ে, একটা লেখা আমি নিজে লিখবো বলে রেফারেন্স খুঁজছিলাম বেসিক্যালি, একটু হিস্ট্রিটাও জানা দরকার। তো সেই লেখাটা আমি যখন পড়লাম তখন আমি দেখলাম যে উনি মেনশন করেছেন যে কলকাতায় প্যান্থেরাস একমাত্র একটা দোকানেই পাওয়া যায়, তার সেটা বড়ুয়া, বড়ুয়া অ্যান্ড দে। কিন্তু এই ইনফরমেশনটা তো ভুল। এমনও নয় যে রিংমো রেস্টুরেন্ট এই সদ্য 2-4 বছর হয়েছে বানানো শুরু করেছে, মানে লেখাটা যখন লিখেছেন উনি হয়তো লিখেছেন তখন হয়তো একটা দোকানেই পাওয়া যেত, তারপরে রিংমো অ্যাড হয়েছে, এরকমও নয়। রিংমো কিছু না হলেও প্রায় 40 বছরের পুরনো একটা দোকান, এবং তারা 40 বছর ধরে প্যান্থেরাস বানাচ্ছে। আগে বেশি কোয়ান্টিটি বানাতো, এখন কম করে দিয়েছে। তো যদি কেউ প্যান্থেরাস নিয়ে লেখে এবং যাকে মনে করা হয় যে কলকাতা ফুড ব্লগিংয়ের একজন খুব পায়োনিয়ারও বলবো না, পায়োনিয়ার আমি জানি না কজন মনে করে, বাট কলকাতা ফুড ব্লগিংয়ের সিনারিওতে যদি তার খুব বড় একটা ইম্পর্টেন্স থেকে থাকে, তাহলে তার অন্তত এটা জানা উচিত বলে আমার মনে হয়েছিল। এবং তার লেখাতে যখন আমি পড়লাম যে প্যান্থেরাস জাস্ট একটা দোকানে পাওয়া যায় কলকাতায়, আমি তার আগে থেকেই জানি যে রিংমোতেও পাওয়া যায়, তারপরে আমার তার অন্য কোনো লেখা পড়তে আমার ইচ্ছা হয়নি। আর একটা জিনিস যেটা শেষের দিকে চলে এসেছি মোটামুটি, তো শেষ পাতে তো মিষ্টি না হলে জমে না, তো মিষ্টি আমাদের খাওয়ার চল কমেছে, এটা আমার দেখা একটা আমার ধারণা থেকে বললাম। আজকালকার লোকজন মিষ্টি খেতে খুব একটা চায় না, তারা পেস্ট্রি, কেক, আইসক্রিম এগুলো মিষ্টি হিসেবে খায়, কিন্তু বাঙালির যে অথেন্টিক মিষ্টিগুলো সেগুলো খাওয়ার চল কিন্তু আগের থেকে কমেছে। এটা কি ঠিক ধারণাটা? হ্যাঁ, এটা একদমই আমার মনে হয়, কারণ আমি যদি কখনো কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকে সেখানে মিষ্টি বলতে হয়তো একরকম মিষ্টি রইলো, একটু মিষ্টি দই রইলো, কিন্তু ম্যাক্সিমাম তুমি ওদের একটা জিজ্ঞেস করো যে আচ্ছা ডেজার্টে আমরা কী খাবো, যে কোনো লোক ফাট করে মিষ্টিটা বাদ দিয়ে বাদ বাকি জিনিসগুলো বলে। তো অবভিয়াসলি মিষ্টি খাওয়া কমেছে, তার কারণও হয়তো অর্ধেক লোকে দেখো সুগার নিয়ে ভুগছে। হ্যাঁ, এটা ঠিক যে কোথাও একটা লোকজন, মানে আমাদের জেনারেশন যদি তুমি বলো, তাহলে একটু বেশি আইসক্রিম, পেস্ট্রি এইগুলো একটু বেশি পছন্দ করে। আমি নিজেও ইনফ্যাক্ট আমি যে খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি সেরকম নয়, কোনো কিছুই খুব একটা পছন্দ করি না যদি সেটা প্রচণ্ড মিষ্টি হয়। এক 2 নম্বর যেটা চট করে আমি মানে একটা খিদে পেলে চট করে ঢুকে একটা পেস্ট্রি খেয়ে নিলাম, এটা করি না জেনারেলি। আমার ইদানিং সেটা চেঞ্জ হয়ে মনে হয়েছে যে একটা ভালো কফি তার সাথে ভালো কুকিজ হলে খেয়ে নেবো, পেস্ট্রিটা খাবো, পেস্ট্রিটা খাবে না। আচ্ছা, মিষ্টি কি কিছু এমন আছে যেগুলো খুব ভালো একসময় পপুলার ছিল, যেগুলো এখন আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এমন কোনো মিষ্টি? কলকাতায় যদি তুমি বলো, আমি বলবো যে মাখা সন্দেশের চলটা একটু কমেছে, খাওয়ার চলটা। মাখা সন্দেশ এখন মানে আগে এমনিতে খুব ভালো মিষ্টিটা, কিন্তু আগে যেটা যতটা খেত লোকে, কিছু হলেই খালি মাখা সন্দেশ নিয়ে চলে আসতো বাড়িতে, এখন সেটা করে না। কারণ সেটা দেখো, এখন তো বাঙালি বাড়িতে এটাও আমি দেখি যে চকলেট দেওয়া মিষ্টি, হ্যাঁ, বেকড রসগোল্লা তো ঠিক আছে, একটা রসগোল্লা তার একটা উন্নত ভার্সন হতে পারে বা ইমপ্রুভড ভার্সন হতে পারে বেকড রসগোল্লা, কিন্তু এই যে কিছু ফিউশন ফুড হয় না, যেগুলো ধরো মিষ্টির ভেতরে চকলেট সস, মোমোর ভেতরে চকলেট সস, এইটার কোনো মানে আমি অ্যাটলিস্ট খুঁজে পাই না। এবার সেটার চলটা এখন এতটাই হয়ে গেছে, বিক্রিও হচ্ছে, তাই জন্য তারাও বানাচ্ছে, এবং তারা এক এক টাইমে এক এক রকম ইনোভেশন নিয়ে আসছে। এইটা করতে গিয়ে কোথাও আমার মনে হয় যে ওই মাখা সন্দেশের যুগটা শেষ হয়ে যাচ্ছে। খাবার নিয়ে প্রচুর আলোচনা করলাম, এতটাই আলোচনা হলো যে খিদে পেয়ে গেছে, এবং খিদে পাওয়ার জন্য এবার বিদায় নিতে হবে। তবে তার আগে দিব্যজিৎ একটা গান আরেকবার একটু হয়ে যাক, মানে গান মানে ওই বেড়াতে যাওয়ার গান, আর তার সাথে শিশু টাইমসের সাথে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, সেটা বলে বিদায় নিচ্ছি একটা গানের সাথে। চলুন। চুলের কেটের বাইরে দাঁড়িয়ে মেয়েটা
ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাবায়, স্কুলের বাসটা হর্ন দিয়ে যায় 3 বার। মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়, স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ছেলেটা হাঁপাতে হাঁপাতে আবার হাঁটা দেয়। বাসের ভেতর জানলার কাছে ঝাপসা, মেয়েটার আবার কান্না পায়। আরো 2 ছেলে মেয়ের বয়স বেড়ে যাবে, আরো 2 দিনের অবসান। আমার ছেলে মানুষটা আঁকড়ে ধরে রেখে